আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই শুভাকাঙ্ক্ষী মহিউদ্দিন ভূঁইয়া জনি। আপনারা সকলে জানেন যে আজকে ৪৮ দিন যাবৎ আমার মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা হাসপাতালে থাকাকালীন আমি ২টা ভিডিও পোস্ট করছিলাম, যে ভিডিওগুলো দেখার পরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, আমার ব্যবসায়িক এলাকা, ব্যবসায়িক প্লেস মিরপুর ১ নম্বর শাহ আলী, হজরত শাহ আলী কাঁচা বাজার। আমার বাবা এই মার্কেটে ব্যবসা করে প্রায় ৪০ বছর যাবত, যার কারণবশত পরিচিতটা অনেক বেশি। ব্যবসায়িক যারা আছেন এবং আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং খুব কাছের যে বন্ধু বান্ধবগুলো আছেন, তারা অনেকেই আমার এই ভিডিও দুইটা দেখা খুবই মর্মাহত হয়েছেন, খুবই দুঃখ প্রকাশ করছেন। আসলে এমন তো হওয়ার কোনোভাবেই কথা না যে মায়ের চিকিৎসা চালাতে পারি না, ফেসবুকে আইসা আমার আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া লাগবে। আপনারা দেখে আসতেছেন বিগত ১২ বছর যাবৎ আমি মাঝে মাঝে ফেসবুকে বলে আসতেছি যে কে বা কারা আমার ক্ষতি করতেছে পিছন থেকে, কে বা কারা আমার ক্ষতি করে আসছে। আমার কোনো শত্রু নাই। ১ মিনিট। আমার নিজের ব্যক্তিগত কোনো কাজে, ব্যবসার প্রয়োজনে বা চলাফেরায়, কথাবার্তায় বা কোনো কর্মকাণ্ডে আমার কোনো শত্রু আল্লাহর দুনিয়ায় নাই। ২০০৯ সালে অক্টোবর মাসে বাংলাদেশে আসার পরে আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে প্রবাস জীবন কাটাইছি। তবে ২০০৯ সালে আমি অক্টোবর মাসে বাংলাদেশে আসার পরে আমি কিছু ব্যবসা বাণিজ্য দিই, ছোট ছোট বেশ কয়েকটা ব্যবসা দিই। প্রথমত হয়েছে যে কলেজ মার্কেট, হজরত শাহ আলী কলেজ মার্কেটের নিচতলা একটা ইন্ডিয়ান কাঁচামাল, মানে ইন্ডিয়ান মশলার একটা আড়ত দিই আমি, যার নাম দিয়েছিলাম বিক্রমপুর বাণিজ্য ভাণ্ডার। প্রোপাইটর আমি নিজে, মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া জনি। এবং একটা ছোট একটা এনজিওর ব্যবসা থাকে, সেখানেই অফিস থাকে। হজরত শাহ আলী কলেজ মার্কেটের নিচতলায় অফিস থাকে। একটা বাইক নেই নিজের ব্যবসা পরিচালনা করার জন্য, এবং অন্যান্য আরও ব্যবসা থাকে এবং অন্য খুচরা ব্যবসা আর অন্যান্য থাকে, যেমন কসমেটিক্স স্টক লটেরও ব্যবসা ছিল, পাইকারি এবং হোলসেলার। বেশি দিন কোনো ব্যবসায় আসলে বেশি দিন কন্টিনিউ করা হয় নাই। এর মূল কারণ হচ্ছে যে আমি ২০০৯ সালে বাংলাদেশে আসার পরে ব্যবসা দিয়ে ২০১১ সালে আমি একটা প্রতারণার ফাঁদে পড়ি, এবং যখন বুঝতে পারি আমি যে আমি প্রতারণার ফাঁদে পড়ছি, অলরেডি আমি নিজের এবং নিজের ফ্যামিলির অনেক বড় ক্ষতি করে ফেলছি। যখন বুঝতে পারি আমি যে আমি একটা বড় মাফিয়া পাল্লায় পড়ছি, এই কোনো ছোটোখাটো প্রতারক না, বড় ধরনের উচ্চ লেভেলের প্রতারকেরা, তখন অলরেডি নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এবং
যার কারণবশত তখন আমি প্রতি মাসে 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করি 2012 সালে। ফ্যামিলি নিয়ে এবং নিজের ব্যবসা পরিচালনা, এলাকাবাসী, বন্ধুবান্ধব নিয়ে বেশ ভালোই ছিলাম, খুবই ভালো ছিলাম, ভালোর চেয়েতেও ভালো ছিলাম। আমাদের ফ্যামিলিতে কেউ আর আমাদের মতো এতটা ভালো তখন ছিল না। আমার মায়ের ফ্যামিলি বলেন আর আমার বাবার ফ্যামিলি বলেন, আমরা আমাদের ছোটবেলা থেকে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমাদের মতো সচ্ছল এবং গুছানো সুন্দর সংসার আমাদের ফ্যামিলিতে আর কারো ছিল না। এটা সবাই বলবে, আমার মা খালারা, মাথা মরে গেল, আমার খালা মামারা, আমার চাচা ফুপুরা, সবাই, সবার থেকে আল্লাহর রহমতে আমরা ভালো ছিলাম। আমার মায়ের এত সুন্দর একটা সংসার, কত সুন্দর সাজানো গোছানো সংসার পরিপাটি করে রাখতো আমার মা, কত সুন্দর করে রাখতো। সেই সংসারটা খুব কৌশলে, খুব সুন্দর কৌশলে সেই সংসারটা তছনছ করে দেওয়া হয়েছে। একটি, যেটা আমি বললাম, যেটা মাফিয়া চক্রে পড়ছি, খুব উচ্চ লেভেলের মাফিয়া। এরা এদের নিজেদের অপরাধ, নিজেদের দোষ ধামা চাপা দেওয়ার জন্য এরা পৃথিবীর বুকে যে কোনো আত্মঘাতী ঘটনা ঘটাতে পারে, যে কোনো বড় ধরনের ঘটনা এরা ঘটাইতে পারে তাদের নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য, নিজেদের সুবিধা হাসিল করার জন্য এরা যে কোনো ধরনের বড় লেভেলের ঘটনা ঘটাইতে পারে। যেমন 2012 সাল থেকে শুরু করছে এগুলা। আমি এগুলা ফেস করতে 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 কখনো আমার বাবাকে, কখনো আমার ছোট ভাইকে, কখনো আমাকে, মূল টার্গেট আমি, কারণ যেহেতু ফাঁদে পড়ছি আমি, মূল টার্গেট আমি। কিন্তু একতরফা যখন আমাকেই শুধু হিট করা হইতেছিল, বাট আমি যখন নিজেকে সেভ করার জন্য একটু নিরাপদভাবে চলাফেরা করি, তখন তারা আমার বাবা, আমার ভাইয়ের উপর টেকনিক্যালি হামলা চালায়। যে সমস্যা থেকে বের হতে গেলে ওই টাকা পয়সায় খরচ করতে হয়, টাকা পয়সা ছাড়া তার সমস্যা থেকে বের হওয়ার কোনো পথ নাই। আর আমি কতটা বোকা মানুষ, আজকে 12-13 বছর যাবৎ আমি শুধু অভিযোগই করে আসতেছি, বাট প্রপারলি যেটা করলে আমি সমস্যা থেকে বের হতে পারি বা আমার যেটা করা উচিত, আমি তার কিছুই করি না। আমি শুধু মাঝে মাঝে বছরে 2-1 বার বা বড় ধরনের কোনো ঘটনা ঘটলে ফেসবুকে আসি, বলি, চলে যাই, সেখানে শেষ। আসলে ফেসবুকে অভিযোগ করে বা ফেসবুকে সমস্যার কথা বলে কতটুকু সমাধান পাওয়া যায়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, এটা আমার জানা নাই। তবে আমার সমস্যা, কোর্টের সমস্যা তো আর ফেসবুক সমাধান করবে না, আদালতের সমস্যা তো আর ফেসবুক, বিচার তো আর ফেসবুক দিবে না, বিচার তো ফেসবুক করবে না, তাই না? বিচার করবে আদালত, বিচার করবে কোর্ট, যদি প্রমাণ থাকে। তবে আমি সবসময় নিজের ইজ্জত সম্মানের কথা ভেবে আজকে 12টা বছর আমি আমার ফ্যামিলি নিয়ে খুব কষ্টের মধ্যে দিন পার করতেছি। আমি এখনো বলতেছি না যে মূল সমস্যাটা কি, আমি শুধু বলতেছি একটা মাফিয়া চক্র আর ফাঁদে পড়ছি আমি, একটা বড় প্রতারক চক্র, যারা মানুষকে মিথ্যা বোঝায়, মিথ্যা বুঝ দেয় এবং তাদের হয়ে মানুষের কাজ করতে হয়। তাদের হয়ে মানুষ কাজ না করলে হয়তো সেই সকল যার কাছে আমি যাই বা সেই সকল মানুষ হয়তো নিজের সমস্যা মনে করবে যে সমস্যা হবে, এই কারণে কি করে দেখা গেছে যে হয় যারা ভালো মানুষ তারা সাইড কাটে, আর যারা দেখা গেছে যে না, মিলে গেছে সব কিছুর দিক থেকে, ওনারা যে চরিত্রের বা সেই চরিত্রের মিলে গেছে বা যে লেভেলের লোক সেই লেভেলে মিলে গেছে, হ্যাঁ, তখন তারা কি করে আমাকে একটু হুমকি দুমকি ভয়ভীতি দেখানো শুরু করে বা আমার কাজগুলো নষ্ট করে। দেখা গেছে আমার মা হসপিটালে, আমি একজনের কাছে ঋণ চাইলাম, ধার চাইলাম, না করতেছে, একজনের কাছে সাহায্য সহযোগিতা চাইলাম, না করতেছে। আর অন্য অনেক বিষয় আছে, সেগুলো আসলে আমি এখানে বলবো না। যেখানে বললে আমি ন্যায় বিচার পাবো, যেখানে বললে আমার উপকার হবে, আমি সেখানে বলবো। ফেসবুকে বলতে গেলে
2019 সাল থেকে আমি মিরপুর 1 নম্বরে বসবাস করি। আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার সামনে কোনো সমস্যা আসে নাই। সমস্যা বলতে 12 সাল থেকে আমি যে বিপদে পড়ি সেই ধরনের বিপদ আমি দেখি নাই। আমি আমার ধারের কাছেও ফিরতে দেখি নাই সেই ধরনের বিপদ। কারণ কি? কারণ যেটা গোপন রাখার জন্য মানুষ মিথ্যাচার করে বছরের পর বছর যুগ পার করে ফেলছে, যেটা গোপন রাখার জন্য 2017 সালে এটা কিছুটা মানুষ বুঝতে পারছে, জানতে পারছে, তবে সত্যটা না, মিথ্যা দিয়ে আসছে আর কি, মিথ্যার মাধ্যমে জানতে পারছে। তারপরও যেহেতু বিষয়টা কোর্ট পর্যন্ত চলে গেছে, আল্লাহর রহমতে 2017 সাল থেকে এই পর্যন্ত আসছে। 17 সাল থেকে এই পর্যন্ত আমি একটা 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 মামলা ফেস করতেছি। আল্লাহর রহমতে আমি ন্যায় বিচার পাইছি। একই 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 ব্যক্তির দুটি মামলা, একটি মামলাকে দুইটি ভাগ করে চার্জশিট দেওয়া হয়েছিল কোর্টে। আল্লাহর রহমতে আমি একটি মামলার অব্যাহতি পাইছি এবং বেকসুর খালাস পাইছি। মূল যে মামলাটা ছবি ভিডিওর মামলা, হ্যাঁ, এই ছবি ভিডিওর মামলাটা আল্লাহর রহমতে, যেহেতু নিরপরাধ, আমি নিরপরাধ মানুষ ন্যায় বিচার পাবে, এটাই সত্য, বাকি সব মিথ্যা, তাই না? এটাই সত্য। আরেকটি মামলা আছে, এটা আগামী বছর এটার কোর্ট আছে, ইনশাল্লাহ সেই কোর্টেও আমি মামলাটা বেকসুর খালাস পাবো। এটাই সত্য কথা। কারণ মিথ্যা মামলায় তো আর কারোর সাজা হইতে পারে না। মিথ্যা মামলায় অনেক জীবনের উপর দিয়ে অনেক কষ্ট যায়, জানমালের, কখনো মানুষের মিথ্যা মামলার মাধ্যমে কখনো মানুষের জানও চলে যায়। দেখা গেছে আমি অনেক কিছু এখান থেকে মানে বলতে পারতেছি না, কারণ বলতে গেলে আমার প্রবলেম হইব, আমার ফেসবুক আইডি থাকবো না, আমার ফেসবুক হ্যাক করা হইব, বা আমাকে তুলে নেওয়া হইব, বা আমাকে গুম করা হইব। হ্যাঁ, আমি অনেক কিছু এখানে বলতে পারতেছি না। তবে আল্লাহ পাক যদি কখনো আমাকে সঠিক সময় এবং সঠিক পথ করে দেয়, আল্লাহ পাক চাইলে হয়তো আপনারা এই সত্যটা কি পুরোটাই আপনাদের সামনে তুলে আসবো। আমি আমার মা সর্বপ্রথম 2005 সালে ক্যান্সারে আক্রান্ত হয়। তখন আমার মায়ের চিকিৎসা করি এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হয়। তাকে আর ডাক্তারও দেখানো লাগেনি। 6টা কেমোথেরাপি নেয় 2005 সালে। অপারেশন হয়, অপারেশন পরবর্তী 6টা কেমোথেরাপি নিলে আমার মা সম্পূর্ণভাবে সুস্থ হয় 2005 সালে। 2019 সালে আমার মা যখন অসুস্থ হয়, তখন আমার মা, আমরা সকলে গ্রামের বাড়িতে, আমার মুন্সিগঞ্জ সিরাজদি খানে আমার গ্রামের বাড়িতে বসবাস করি। সেই সময় আমার মা অসুস্থ হলে আমার মাকে আমরা কোনোভাবেই ঢাকায় নিয়ে আসতে পারি না। খুব আতঙ্কিত জীবনযাপন করতে হয়। কারণ 2017 সালে 28/6/2017, 28/6/2017, আমি আবারও বলছি 28/6/2017 সালে আমার গ্রামের বাড়িতে একটি হামলা চালানো হয়। সেখান থেকে আমার গ্রামের বাড়ি থেকে আমাকে তুলে এনে একটি মামলা দায়ের করা হয় 29/6/2017 তারিখ ডেট দিয়ে, এবং মামলার ঠিকানা দেওয়া হয় ঢাকা মিরপুরের 2 নম্বরের। এবং এই মামলায় যে ছবি ভিডিও দেওয়া হয়েছে, সেই ছবি ভিডিও 2013 সালে, এর আগের মামলা 2013 সালে একই মামলা করছিল। 2013 সালে এই মামলা করে তারা 3 দিন আমাকে পল্লবী থানায় আটকে রেখে সেই সকল ছবি ভিডিও বুঝে পেয়ে মামলার বাদী আমার সাথে আপোষ হয়, এবং মামলা এজাহারে উল্লেখ করা হয় যে মামলার বাদী আমার কাছ থেকে সমস্ত ছবি ভিডিও বুঝে পেয়ে সে আমার সাথে আপোষ হয়েছে, এবং এজাহারেও সেগুলো উল্লেখ করা হয়েছে, বাদী সমস্ত ছবি ভিডিও বুঝে পাইছে। 2017 সালে আমার গ্রামের বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে এনে একটা মামলা দায়ের করা হয়, যেখানে কিছু ছবি ভিডিও দেওয়া হয় আমার বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে সেই মামলায় গ্রেপ্তারের স্থান, মূল যে ছবি ভিডিও যেগুলো দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি সেগুলোর আইনগতভাবে প্রপারলি মালিক আমি না। আইনগতভাবে যিনি বুঝিয়া পাইছে এই ছবি ভিডিও এর আগের মামলায়, সে মালিক। এরপরও আইনগতভাবে অনেক বিষয় থাকতে পারে, যেটা আমি আমার
উকিলের আমার যেহেতু বিশ্বস্ত কোনো উকিল নাই, আমার মামলার যিনি পরিচালনা করছে যে উকিল, সে অনেক ভয় পায় আমার বাদী পক্ষকে। তাকে আমি আমার পক্ষে যেটা ন্যায় সেটা বলতে গেলে সে আমাকে অনেক ভয় দেখায়, যে আমাকে গুম করা হবে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে তুলে নেওয়া হবে, আবারও একের পর এক মানে হয়রানির মধ্যে জানমালের উপর হামলা চালানো হবে, আমার অস্তিত্ব থাকবে না, আমাকে খুঁজে পাওয়া যাবে না। মানে আমার উকিল আমাকে বিভিন্ন সময় এই ধরনের কথাবার্তা বলে, যার কারণে আমি দেখলাম যে না, আমি যদি চুপচাপ থাকি, অন্তত কোর্ট মহোদয়, ম্যাজিস্ট্রেট মহোদয়, জজ মহোদয় তো দেখবে যে না, ওইখানে আসলে একটা মিথ্যা মামলা কিন্তু দেখলে বোঝা যায়, আর একটা সত্য মামলার কিন্তু দেখলে বোঝা যায়। ওনারা মামলা পরিচালনা করে, তারা দেখতে পারে যে আসলে, বুঝতে পারে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। যাই হোক, আল্লাহ পাক আমাকে 30/5 একটা কোর্ট ছিল, সেই কোর্টে আমাকে আল্লাহ পাক প্রথম যে মামলাটা, একটা মামলাকে 2টা পার্ট করা হয়, প্রথম যে ছবি ভিডিওর মামলাটা, সেই মামলাটা আল্লাহ পাক আমাকে ন্যায় বিচার দিচ্ছে। আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুকরিয়া জানাই। আমার মা সবসময় বলে আসতো যে তুমি যদি সৎ থাকো, ন্যায় বিচার তুমি পাবা। সৎ থাকলে পৃথিবীর শেষ প্রান্তে যদি তুমি চলে যাও, সেখানে যেও তুমি ন্যায় বিচার পাবা, এবং সত্যের জয় চিরকাল হয়, সত্যের মালা তুমি একদিন গলায় পড়বা, এটাই সত্য। তবে আমার পরিবারের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে বিভিন্ন নাম ব্যবহার করে, আমি আমার মায়ের চিকিৎসা চালাতে পারি নাই। কারণ দেখো, যে বললাম 2012 সাল থেকে বিভিন্নভাবে আমার ফ্যামিলির উপর হামলা চালানো হয়েছে, অনেক ক্ষতি করা হয়েছে, এমন ক্ষতি মানুষের করে না। আজকে মানুষ যদি আরো বড় বড় অন্যায় অপরাধও করে, হয়তো তার বিষয়টা একবারে কোর্টে সমাধান হয়, বারবার না হোক, তার বিচার যাই, একবারে কোর্ট বিচার করে সেই সমস্যা শেষ করে দেয়, বিচার করে সমস্যার সমাধান করে। কিন্তু আমার বিষয়টা একই বিষয় বারবার ঘুরে ফিরে, এভাবে সেভাবে, একই সাক্ষী, একই বাদী, হ্যাঁ, একই ব্যক্তি, বারবার বিভিন্ন অভিযোগ, মানে একই ঘটনাকে কেন্দ্র করে নানা রকম, মানে তার উদ্দেশ্য একটা, সে আমাকে হত্যা করবে, সে আমাকে মেরে ফেলবে, সে আমাকে গুম করবে, তার পক্ষ নিয়ে কেউ এসে আমাকে গুলি করে দিবে। সে এমনভাবে আমার ব্যাপারে বুঝ দেয় যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ, মানে সব থেকে খারাপ মানুষ, আমার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর নাই। সে মানুষ কেমন বুঝ দেয় আসলে আমার কি খারাপ, আমার সাথে আমার কারোর কোনো শত্রুতা আমি নাই। আমি কারোর সাথে আমার মিরপুরে বা আল্লাহর দুনিয়া কারোর সাথে আমার কোনো শত্রুতা আমি নাই। কিন্তু একটি পক্ষ, আমি যার কাছে যাই, যেখানেই যাই, কারণ আমার যেহেতু ব্যবসা বাণিজ্য, জায়গা জমিন বিক্রি করা হয়েছে, প্রচুর টাকা পয়সা, আমি ঋণ, আমার ফ্যামিলি প্রচুর ধ্বংস হয়ে গেছে, আমার ভাই বোনের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমার ব্যবসায়িক যে মূল ধন ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, আমার যে ব্যবসায়িক ক্যারিয়ার, আমার যে ব্যবসায়ী স্থান, আমার জীবন যৌবন সব শেষ করে দেওয়া হয়েছে। এই যে আমি ভিডিওটা করতেছি, লাইভটা দিতেছি, ওনারা দেখতেছে হয়তো, তারা সবসময় পর্যবেক্ষণ করে আমি কোথায় যাই, কার সাথে মিশি, কি করি। আমি চুপ আছি বিদায় এখনও আমি মিরপুরে আছি। যদি আমি মুখ খুলি তাহলে আমাকে গুম করা হবে, হত্যা করা হবে আমাকে। তবে ফেসবুকে এখন আমি মূল বিষয়টা এখনও আমি বলতেছি না। আমি বরাবরই বলতেছি যে আমি ব্ল্যাকমেলের শিকার। আমি যার মাধ্যমে ব্ল্যাকমেলের শিকার হয়েছি, তার মাধ্যমে আরও অনেকেই এলাকার ব্ল্যাকমেলের শিকার হয়েছে। এটা অনেক পুরান কথা। আমি কখনো চাই নাই আমার ফেসবুক প্রোফাইল থেকে এসে আমি এই ধরনের কথাবার্তা বলি। আমার অনেক বছর আগে, বহু বছর আগে আমার এই কথাগুলো একটা সংবাদ সম্মেলন করে আমার বলা উচিত ছিল, তাহলে আমার ফ্যামিলির এত বড় ক্ষতি হইতো না, আমার মা বিনা চিকিৎসায় মারা যেত না। 2022 সালের মার্চ মাসের 30 তারিখে আমার মাকে লাস্ট কেমোথেরাপি আমি দিছি। ডক্টর সাহেব বলতেছিল যে মাকে দামি কেমোথেরাপি দেওয়া লাগবে। প্রায় আজকে 3 বছর যাবৎ ডক্টর বলে আসছিল দামি কেমোথেরাপি বলতে 75 থেকে 82,000 টাকার ভিতরে 21 দিন পর পর টানা 1 বছর দেওয়া লাগবে। একদিকে মার লাঞ্চের ডান পাশের লাঞ্চটা পুরোটাই ড্যামেজ ছিল, পুরোটাই নষ্ট ছিল। কিছুদিন পর পর মহাখালী বক্ষব্যাধি হসপিটালে ভর্তি করে সেখানে টিউব দেওয়া লাগতো, লাঞ্চের টিউব দেওয়া লাগতো। অন্যদিকে
ক্যান্সার ট্রিটমেন্ট, আবার ডায়াবেটিক্স, আরেকদিকে পিছনের শত্রু। যেহেতু আমার ব্যবসাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, আমি তো কিছুটা করতে হইব, তাই না? একটা কাজ কাম ব্যবসা করতে হইব। তো ব্যবসা করতে গেলে নিশ্চয়ই আমার কারোর সাথে মিশতে হইব, কারোর সাথে দেখা করা লাগবে, কারোর সাথে যোগাযোগ করা লাগবে, তাই না? এটাই স্বাভাবিক। ঘুমে ঘুমে তো আর ব্যবসা করা যায় না, তাই না? স্বপ্ন দেখে তো আর ব্যবসা করা যায় না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে কি হয়, আমি যার কাছে যাই তার কাছে কে বা কারা পৌঁছে যায় এবং খুব নিখুঁতভাবে তার মাইন্ড ওয়াশ করা হয়। মানে তার মাধ্যমে আমার কোনো উপকার হবে না, ক্ষতিই হবে। সে দেখা গেছে কৌশলে আমার সব তথ্য নিতেছে, সে কৌশলে আমাকে ভয় হুমকি দিতেছে, মানে আপোষে বন্ধুত্বপূর্ণ আচরণে সে আমাকে ভয় দেখাইতেছে যে জনি, তুমি মিরপুর থাকলে তোমার প্রবলেম হইব, তুমি এই বিষয়ে কথা বলতে গেলে তোমাকে মেরা ফালাইব, তোমাকে গুম করব। হ্যাঁ, বা যারা আমাকে মন থেকে ভালোবাসে তারা এক কথা বলছে, তুমি কোর্টে যাও, কোর্টে এই বিষয়গুলো জানাও এবং মিডিয়া কভারেজ করো, সেটা উকিলের পরামর্শ নিয়ে। যদি মিডিয়া কভারেজ করতে হয় সেটা উকিলে করবে। আসলে ভাই, আমার তো আর ফিনান্সিয়ালি সেই ধরনের অ্যাবিলিটি আমার নাই যে এই মামলা পরিচালনা করা, মিডিয়া করা, এই যে একটা হ্যাসেল আসা বা টাকা ছাড়া ভাই কেউ কিছু করে না। এটাই 10 কথার এক কথা। 12 বছরে আমি প্রচুর জায়গায় গেছি, সবাই আমার ঘটনাটা শুনছে, শুনা বলছে যে হ্যাঁ তোমার এটা, তুমি জিতবা, তুমি জয়ী হবা এবং 100% লিগেল আছো তুমি, তোমার সব ধরনের ডকুমেন্টস পারফেক্ট, এখানে কোনো ভেজাল নেই। বাট তারা যেহেতু শিল্পপতি মানুষ, যেহেতু তারা টাকার বিনিময়ে, টাকা থাকলে প্রভাবশালী মানুষ তাদের হয়ে কাজ করবে, কারণ তাদের হয়ে কাজ না করলে তাদেরই প্রবলেম হবে। দেখা গেছে তুমি যার কাছে গেলা, সে বুঝতেছে তুমি নিরপরাধ, তোমার সব ধরনের ডকুমেন্টস আছে, বাট সে যদি তোমার পক্ষ নিয়ে কাজ করে তার প্রবলেম হবে, কারণ তোমার যারা শত্রু তারা শিল্পপতি, তারা মাফিয়া, তারা টাকার বিনিময়ে সব কিছু ধামাচাপা দিয়ে দিবে। তোমার মতো 10টা জনই মাইরা কিছু টাকা পয়সা দিয়া বলে একটা গেম সাজায় দিব যে এমনি এমনি মারা গেছে। কিচ্ছু করার নাই, কেউ কথা বলতে যাবে না, কেউ বলবে না যে আমরা এটা জানি বা শুনি, বা এরা তো খারাপ মানুষ, এরা তো সারা এলাকার মানুষ জানে, বা এরা তো এই ধরনের লোকজন, এটা সেটা কেউ কিচ্ছু বলবে না। তো যেহেতু সাক্ষী প্রমাণ তারা নিজেরাই বারবার কোর্টের মাধ্যমে, মামলার মাধ্যমে, বিভিন্ন অভিযোগের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের প্রমাণ ছড়ায় ছিটায় দিছে এবং আইনগতভাবে যেহেতু আমি নিরপরাধ প্রমাণিত হয়েছি কোর্টে, তারা চাইলেই এখন আমাকে গুম করতে পারবে না, খুন করতে পারবে না, বা একটা আরেকটা মিথ্যা হামলা দিয়ে তারা আমাকে গ্রেপ্তার করাতে পারবে না। যদি করেও, তারা এই এতদিন যা করছে সেগুলো সামনে চলে আসবে। এখন তারা যে নাম ব্যবহার করে তারা আমার ক্ষতি করে, করুক। তারা অসংখ্য নাম এই 12 বছরে ব্যবহার করছে, অসংখ্য। আমাকে একবার রাস্তার ভিখারি বানায় দিছে। আপনারা দেখছেন যে আমার মার চিকিৎসার সময় হাসপাতালে থাকাকালীন আমি যখন চিকিৎসা পরিচালনা করতে পারতেছিলাম না, আমি ফেসবুক লাইভে এসে আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। এটা আমার যারা আমার বাস্তবতা দেখছে তারা হতবাক হয়েছে, তারা অবাক হয়েছে, তাদের মাথায় আসমান ভেঙে পড়ছে আমার এই ভিডিও দেখার পরে। যে ছেলেটা এত টাকা পয়সা ছিল, যে ছেলেটার এত ইনকাম ছিল, যে ছেলেটার চলাফেরার স্টাইল এত হাই লেভেল ছিল, সেই একই ছেলে, সেই একই ব্যক্তি, একই মানুষ আজকে ফেসবুক লাইভে এসে মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতেছে। এটা কিভাবে সম্ভব? জি ভাই, যারা সামনে থেকে দেখছে আমাদের উপর কিভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, একমাত্র তারাই বুঝবো যে এটা কিভাবে সম্ভব হয়েছে। এই দিনটা আমার কিভাবে আসছে, এই দিনটা আমার একবারে আসে নাই, 12 বছরে আসছে এই দিনটা। তো আমি আমার মা বাবা, আমার মাথা চলে গেছে, আমার বাবা ভাই বোন নিয়ে বর্তমানে খুব আতঙ্কিত জীবনযাপন করতেছি। কারণ আমার মা, আমরা কখনো বুঝি নাই যে আমার মা চিকিৎসার অভাবে মারা যাবে আর কি। তো যাই হোক, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। যে এরপরও ডক্টর আরও 5 মাস আগে একটা কেমোথেরাপি ওষুধ দিছিল, যার প্রতি পাতার মূল্য 14,068 টাকা। আমি সেটাও কিনতে পারি না। মাকে বলছিলাম, আমি 2বার অর্ডারও করছিলাম ওষুধটার জন্য। আমার মা
দুঃখিত। আমার মা টাকার কথা ভেবে আসলে না করছিল যে না ওষুধটা কেনার দরকার। তো যাই হোক, এখন মূল বিষয় হলো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মায়ের যেন আল্লাহ পাক আমার মাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। এবং আপনারা কেউ মিথ্যা কথা, আমার ব্যাপারে কারোর কোনো অভিযোগ নেই। আল্লাহর দুনিয়ায় কোথাও কারোর কোনো অভিযোগ নাই। কারোর সাথে আগে পরে কখনো আমি এই ধরনের মামলা মোকদ্দমা আমি জড়াই নাই। এমন কোনো প্রমাণ আল্লাহর দুনিয়া কোথাও নাই। তবে ওই শ্রেণীটা যে মাফিয়া গ্রুপ, শিল্পপতি চক্র, এদের যে অভিযোগ পুরোটাই মিথ্যা। এদের নাম মিথ্যা, ঠিকানা মিথ্যা, অভিযোগ মিথ্যা। মানে এদের যে গল্পটা, আরেকদিন আমি আসব, এদের গল্পটা পুরোটাই মিথ্যা। বাস্তবতার সাথে তাদের গল্পের কোনো মিল নাই, কোথাও মিল নাই। জায়গায় জায়গায় টাকা খরচ করে এরা চলে গেছে। তো যাই হোক, আমি জানি এই কথাগুলো আমি ফেসবুক লাইভে এসে বলতেছি। তারা আমার এই ফেসবুক লাইভটা দেখবে এবং কিছু করতেও পারবে না, কারণ অনেক সত্য আছে যেগুলো আমার বলা উচিত, কিন্তু আমি বলি না। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি ফেসবুকে আলোচনা করতে চাই না, কারণ নিজের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখা ভালো। এটা ভেবেই আমি আজকে 12 বছর যাবৎ চুপ থাকতে থাকতে আজকে আমি আমার ফ্যামিলির এই অবস্থা বানাইছি, আমার এই অবস্থা বানাইছি। আমার মা আজকে বিনা চিকিৎসায় মারা গেল, আমার ভাই বোনের লেখাপড়া বন্ধ হইল, আমার বাবা আজকে এই বয়সে এসে রাত জেগে আরতদারি করে শুধু এই সমস্যার কারণে। নয়তো আমি বড় ছেলে, আজকে আমি আমার সংসারের হাল ধরছি 2003 সালে। 2003 সালে আমি মালয়েশিয়া পাড়ি দিছি। আমি আমার মতো বড় ছেলে থাকতে আমার বাবা কেন আজকে রাত জেগে আরতদারি করে? তা একজন হার্ট স্ট্রোকের রোগী, তার তলপেটে একটা বড় একটা হার্নিয়া হয়ে আছে। সে এই অসুস্থ শরীর নিয়ে 65-66 বছরে সে রাত জেগে কাজ করে। কারণ এখানে আমার ভয় আছে, অনেক রকম ভয় আছে। যারা এই কাজগুলো এতদিন যাবৎ করে আসতেছে তারা আছে আসলে মানুষ যে সবাই খারাপ তা না, তাদের মন মানসিকতা ভালো আছে বিধায় এই সুযোগটা তারা নিছে। তারা খোঁজে এই সরল মনের মানুষ এবং তার অত্যন্ত টেকনিক্যালি ভাবে এই সকল সরল মনের মানুষদের ইউজ করে, ব্যবহার করে। আমরা স্বাভাবিক বাংলাদেশের মানুষ ইমোশনাল বেশি। তারা জানে যে কতটুকু পরিমাণ মিথ্যা বললে মানুষের ব্রেন ওয়াশ করা যায়, একটা মানুষকে দিয়ে আরেকজনকে ক্ষতি করা যায়, মিথ্যা কোন পর্যন্ত পৌঁছাইলে। আমি চেষ্টা করব আপনারা আমি এই কথাগুলো বলার কারণ হলো যে আপনারা অনেকেই আমার সমস্যার কথা জানেন, দেখে আসছেন, অনেক রকমভাবে সহযোগিতা করছেন। আমি পালানোর লোক না, যদি আমি পালাইতাম অনেক আগে নিজের দেশ ছেড়ে পালাইতাম। যারা আমার ক্ষতি করে কোর্টে আইনগতভাবে বিভিন্ন জায়গায় আটকে গেছে, তারাই বিভিন্ন মানুষের মাধ্যমে আমাকে বিদেশ চলে যাওয়ার প্রপোজ দেয়। আমি বিদেশ যাব কেন? এটা তো আমার দেশ, আমার জন্মভূমি। আজকে আমি বিদেশ থাকতাম, হয়তো সেখানে কোনো সমস্যা হয়েছে, আমি নিজের দেশে চলে আসতাম। আমার নিজের দেশ ছেড়ে আমি কোথায় যাব? তাই না? আপনারা একটা জিনিস রং চিন্তা ভাবনা করছেন, যে সেটা হলো যে আপনাদের
জুলুম নির্যাতনের কারণে আমি নিজের দেশ ছেড়ে পালামু, এই চিন্তা ভাবনাটা আপনাদের ভুল। এই চিন্তা ভাবনাটা মাথা থেকে ফেলে দেন যে আপনাদের ভয় আমি দেশ ছেড়ে পালামু। আমার আমার যদি কোনো দোষ অপরাধ থেকে থাকে, বাংলাদেশে আইন আছে, আইনের প্রয়োগ আছে, বিচার ব্যবস্থা আছে। বাংলাদেশ দণ্ডবিধি আইন অনুযায়ী আমার যে বিচার হয় সেই বিচার আমি মাথা পেতে নিই, যদি প্রমাণ, সাক্ষী প্রমাণ থাকে দেখাইতে পারে। আপনারা আমার ধৈরা নিয়ে একটা মিথ্যা মামলা দিবেন, সেই মামলার ফাইল বানাইয়া এই ফাইল জায়গায় জায়গায় ফালাইবেন, তারা আমার পিছনে ঘুরঘুর করব, হ্যাঁ, একটা মিথ্যা একটা কথা ছড়ায় দিবেন। আর এই ভয়ে আমি আপনাদের ভয়ে, জানের ভয়ে, বাঁচার ভয়ে আমি নিজের দেশ ছেড়ে বিদেশ পালামো, এই ধরনের মাইন্ড সবার ব্যাপারে মাথায় রাখবেন না। সবাই সব কিছু ভয় পায় না, সবাই সব কিছু গণায় ধরে না। আমার যে খালি পকেট, আমি কত কি গণায় ধরি না, এই খালি পকেটেই আপনারা সেটা বুঝতে পারছেন। কারণ জুলুম নির্যাতন করে সবার সাথে জেতা যায় না, সবাই ওই ধরনের মানুষ টাইম দেয় না। তার মধ্যে আমি একজন মহিউদ্দিন ভূঁইয়া জনি, যে আমার মায়ের কবরের পাশে আমি দাফন হইতে রাজি, কিন্তু কারোর ভয়ে নিজের দেশ ছাড়তে রাজি না। এটা আমার দেশ, বোঝেন নাই? এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি। আমার মরণ হলে এই দেশে হইব, আমি ভালো থাকি আর মন্দ থাকি এই দেশেই থাকুন, এটা আমার জন্মভূমি। কারণ আমি যদি আপনাদের মামলা পরিচালনা থাকা অবস্থা আমি যদি বিদেশ পালাই, আপনারা তখন সুন্দর মতো খালি মাঠে একটা গোল দিবেন, সেটা হলো সাজা লাগাই দিবেন, আর মানুষের কাছে মানে একটা ক্রেডিট নেবেন। এই যে দেখছেন আমি জিতা গেছি মামলায়, কোর্ট ওরে সাজা দিয়ে দিচ্ছে। আসলে আমি নাই বিদায় তো কোর্ট আপনারা সাজা দিছে, কোর্ট তো তখন দেখবো যে আমি পালাইছি। আপনারা সেই ধরনের চিন্তা আপনার মাথায় রাখবেন না। বহুত মানুষজন দিয়ে ক্ষতি করা হয়। এই যে আমার লাইফটা অনেকে দেখতেছে, এর মধ্যে অনেকে আমাকে বলবো যে এটা তুমি লাইভ করো না, তুমি যা করার কোর্টে করো। আবার অনেক আইনজীবী বন্ধু বান্ধব আছে, তারা বলবো যে তুমি কোর্টে আসো। আবার এর ভিতরে আবার দেখা গেছে ভাইরাস আইসা পড়বো, সুকৌশলে মানে এমন কথা বলবো যেটা আসলে আমার সাথে যায় না। আমি সেই ধরনের মানুষই না। আমি যদি অপরাধ করি, ভয় আপনার দেখানো লাগবে না, ভয় আমি নিজেই পাবো, ঠিক আছে? আর আমি যদি লিগেল থাকি, পুরো পৃথিবীর মানুষও যদি আপনাদের চামচামি করে, আমার একটা পশমও বাঁকা হইব না। যত মানুষ আপনাদের হয়ে চামচামি করছে, তারা চামচা ছিল, চামচাই আছে, চামচাই থাকবে, এবং তারাই হারবে। দিন শেষে আমি বিজয়ের মালা গলায় পড়ব, এটাই সত্য কথা। কারণ আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা আমি জোরপূর্বক কোনো কিছু করি নাই, এবং যে ধরনের অভিযোগ করা হয় আমার বিরুদ্ধে, সেই অভিযোগের সাথে মূল ঘটনার সাথে কোনো সত্যতা নাই। মূল ঘটনা হলো এই, শুধু একটু বলি, আমি একজনকে সিম্প্যাথি দেখাইতে গেছি, একজনকে সিম্প্যাথি। সে সময় বয়স কম ছিল, মাত্র 25 বছর বয়স ছিল। আমি একজনকে সিম্প্যাথি দেখাইতে গেছি ইমোশনালি, কারণ বাইরের থেকে আসছি, খুব অল্প বয়সে দেশের বাইরে গেছি, নিজের দেশে বন্ধু বান্ধবের সাথে সময় দিতে পারি নাই, ফ্যামিলির সাথে সময় দিতে পারি নাই। নিজের যে একটা দেশ, নিজের দেশের প্রতি যে একটা ভালোবাসা, যে নিজের দেশের, বিদেশ গেলে বোঝা যায় প্রবাসী জীবন যে নিজের দেশটা নিজের কাছে কি। বিদেশ যারা করছে দীর্ঘদিন, একমাত্র তারাই বুঝবো যে দেশটা কি, দেশের ভালোবাসাটা কি। আজ নিজের দেশে যে ভাই দিন শেষে যদি একবারও খাওয়া যায়, যদি শুধু ডাল আলু ভর্তা দিয়েও যদি খাওয়া যায়, বা যদি পেঁয়াজ মরিচ বা শুধু নুন দিয়েও যদি ভাত খাওয়া যায়, নিজের দেশে কিন্তু একটা শান্তি ভিন্ন। নিজের দেশের শান্তি পৃথিবীর কোনো দেশে নাই, আমেরিকাতেও নাই, কানাডাও নাই, আপনি কোথাও পাবেন না নিজের দেশের শান্তি। নিজের দেশ যেমনই হোক, শান্তি ভিন্ন। মা মাটির দেশ, জন্মভূমি, এর শান্তি কোথায় পাবো? আমি নিজের দেশে এসে ইমোশনালি মানুষের সাথে মিশে গেছি, কে কোন লাইনে আছে, কে কি করে, কে ভালো কে মন্দ, সেটা আমি বিচার করি না। কারণ বিচার করার ওই মাইন্ড আমার মাথায় ছিল না, কারণ আমি তো অল্প বয়সে বাইরে গেছি, এবং দীর্ঘদিন বিদেশ থেকে আমি বাংলাদেশে আসছি,
বাবার উসিলায় আমার মিরপুর 1 নম্বর কাঁচা বাজার আমার এই ব্যবসা বাণিজ্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং ভাতিজা বলে ভাই বলে সবাই আমাকে খুব ভালোভাবে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে, এবং যার কারণে অল্প সময়ের ভিতরে আমি ব্যবসায়িক জগতে সাকসেস হয়েছিলাম, এবং আমার চলাফেরা খুব সম্মানজনক ছিল, এবং আমার ব্যবসায়িক লাইফে আমি খুব সফলও হয়েছিলাম। আমার ফ্যামিলি নিয়ে আমি খুব সচ্ছল জীবনযাপন করতাম। আর তখনই আমি একটা ভুল পথে পা বাড়াই, ইমোশনালি একটা ভুল পথে আমি পা বাড়াই, একজনের মায়া কথা শুনে, মায়া কান্না শুনে, হ্যাঁ, ইমোশনালি। আজ পুরো পৃথিবীর মানুষ ভালো, আমি খারাপ। এর মূল কারণ হচ্ছে, কারণ স্বার্থপর মানুষগুলাই এরকম, যখন যাকে ব্যবহার করা লাগবে সে ভালো, যখন যে ব্যবহার করা শেষ সে খারাপ। যারা স্বার্থপর মানুষ তাদের মাইন্ড এরকমই হয়, তাদের চিন্তাধারা এরকমই হয়। আমি একজনকে সাপোর্ট দিতে গিয়ে যে আজকে নিজের ফ্যামিলির অবস্থায় এরকম করছি। সব খারাপ, সব খারাপ, পৃথিবীর সব খারাপ। নিজের ফ্যামিলির মানুষ খারাপ, বাইরের মানুষ খারাপ, ঘরের মানুষ খারাপ, আপনজন খারাপ। ভালোকে একজন নতুন একজন মানুষ যে আমার ব্যাকগ্রাউন্ড ব্যাপারে কিছু জানে না, যার সাথে আমার পরিচয়ের ব্যাপারে বাইরের মানুষ কেউ জানে না, সে ব্যক্তি ভালো, সে সচ্ছল আছে, সে ভালো আছে, সে ভালো। বিষয়টা বুঝতে পারছেন? মানে নিজের ফ্যামিলির খারাপ, নিজের ফ্যামিলির লোকজন খারাপ, নিজের আপনজন খারাপ, নিজের মা খারাপ, বাপ খারাপ, স্বামী খারাপ, মানে ঘরে বাইরে সব খারাপ। ভালোকে ভালো একজন নতুন ব্যক্তি ভালো, যে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানে না, বা যার সাথে আমি নতুন করে সম্পর্কে জড়ামো, সে আমার তার ব্যাপারে বাইরের মানুষ বা ঘরের ফ্যামিলির মানুষ কেউ জানে না। যাই হোক, আমি অত খোলামেলা আলোচনায় যাব না ভাই। খোলামেলা আলোচনা করতে গেলে আবার কোন বিপদে পড়ি। আমি যাব, যদি বলতে হয় আমি যা বলার কোর্টে বলবো। আমি আজকে এই ধরনের কথা আমার ফেসবুকে এসে লাইভে এসে বলতে হইতাছে, কারণ আমার মাটা আমি হারায় ফেলছি। আমার মাটা বিনা চিকিৎসায় মারা গেছে, এবং আমি ফেসবুক লাইভে এসে আমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চাইছিলাম আপনাদের কাছে। এর কারণটা আমি উল্লেখ করলাম যে আমি একটি ভুল মানুষের ফাঁদে পড়ে আমার ফ্যামিলির অনেক বড় ক্ষতি করে ফেলছি, অনেক ক্ষতি করে ফেলছি আমার ফ্যামিলির মানুষের, এবং ফিনান্সিয়ালি, এবং জায়গা জমিন বাড়ি ঘর বিক্রি করে, মানে নিজের ব্যবসায়িক মূলধন ধার দেনা ঋণ করে আমার ছোট ভাই বোনগুলা লেখাপড়া বন্ধ করছি। মানে সব তছনছ হয়ে গেছে, আছে শুধু অবশিষ্ট রুহুটা। শরীরের জায়গায় নাই, বিভিন্ন রোগ টোগের সমস্যা হয়ে গেছে, বিভিন্ন সমস্যা হয়ে গেছে। মানুষ দেখলে জিজ্ঞেস করে আমার কোনো রোগ হয়েছে কিনা, আমি অসুস্থ কিনা, এমন হয়ে গেছি কেন। শুধু আছে রুহুটা তাদের বের করা বাকি। তো যাই হোক, তারা বারবার আমার নামে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ মানুষের কাছে করতে করতে অনেকেই তাদের ব্যাপারে জানতে পারছে যে এরা নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্যই আমার সাথে, আমার ফ্যামিলির সাথে এই অবস্থা শুরু করছে, ঠিক আছে। আজকে আমার সব কিছু ঠিক থাকতো, আমার সব কোনো কিছু নষ্ট না হইতো, হ্যাঁ, আমাকে মানহানি করা না হইতো, সমাজের চোখে আমার ব্যাপারে খারাপ কথা বলা না হইতো, আমার মামলা দিয়ে আমাকে জেল হাজতে বা বিভিন্ন ক্ষতি করা না হইতো, আমার ভাই বোনের লেখাপড়া বন্ধ করা না হইতো, আমি ঋণগ্রস্ত না হইতাম, বা আমার বাড়িঘর বিক্রি করা না হইতো, হ্যাঁ, তাহলে হয়তো এই ধরনের কোনো কথা আমি বলতাম না, বলার দরকারও ছিল না, কারণ আমার তো সব কিছু তখন ঠিক ছিল। এখন যেহেতু নাই, এরা আমার পিছনে লাগিয়েই আছে, এরা মনে করে লাগিয়ে থাকলে আমি দেশ ছেড়া পেলাম, বা আমি এদের কাছে আপোষ হয়ে যাবো। আপোষ এত সহজ না। যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যার গায়ে পড়ে ক্ষতি করা হয়েছে, সে মরে যাবে, তারপর আপোষ হবে না, তার মধ্যে আমি একজন। কোনোদিনও ভয় পাই নাই, শুধু একটা বোকামি আমি করে গেছি, সেটা হলো শুরু থেকে যদি আমি এটা মিডিয়া কভারেজ করতাম, বা ফেসবুক লাইভে এসে বলতাম, বা যেখানে বললে এক জায়গার বললে সাথে সাথে সমাধান পাইতাম, আমি সেটা করতাম। আমি শুধু ভাবছি যে এগুলা বলে ঝামেলা বাড়ানোর দরকার কি, এগুলা বলে সমস্যা করার দরকার কি। কিন্তু আমি যেটা ভেবে চুপ ছিলাম, আসলে আমার সেটা কিছুই নেই, সবই শেষ, কিচ্ছু নেই, সব শেষ। তাহলে আমার চুপ থাকার দরকার, আমি বাঁচা মরা তো এক সমান, তাই না? এতদিন চুপ ছিলাম, আমার মা জীবিত ছিল, আমার মা চিকিৎসা চলছিল, ভাবছিলাম যে না, মা সুস্থ হোক, সুস্থ হলে মাকে নিয়ে পুরা ফ্যামিলি পয়সা এখানে মিডিয়ার মাধ্যমে হোক বা কোর্টের মাধ্যমে হোক একটা সমাধানের পথ আমি বাহির করব।
যাই হোক ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আবারও লাইভে আসব, আবারও বলবো বা ভিডিও দিব, আমার সমস্যার বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন। আমাকে ন্যায় বিচার দিব কোর্ট, এছাড়া আমি কোর্টের বাইরে আর কারোর ন্যায় বিচারের আশা করি না, আশা করতে পারিও না। আর কোর্টের বাইরে ন্যায় বিচার পাওয়ার কোনো রাস্তাও নেই। ইনশাআল্লাহ সৎ ছিলাম, সৎ আছি, পৃথিবীর শেষ প্রান্তে গেলেও ন্যায় বিচার পাবো। সৎ থাকলে ভাই কোনো ভয় নাই, এটাই সত্য কথা। আমার ভিতরে কোনো ভয় নাই। যদি ভয় থাকতো এই 19 সাল থেকে আমি মিরপুরে থাকতাম না। কারণ তারা ততদিন পর্যন্ত জুলুম নির্যাতন করছে যতদিন পর্যন্ত তাদের বিষয়টা গোপন ছিল। ঠিক আছে, একটা পর্যায়ে সামনে আসছে মূল বিষয়, সেটাও মিথ্যাভাবে আসছে তো ওই মিথ্যাভাবে আসার কারণেই ভালো আছে, সুস্থ আছে। সত্যটা কোর্ট বিচার করবে, সত্যটা অলরেডি কোর্ট বিচার করছেও। আপনাদের দোয়ায় আমি একটি মামলা খালাসও পাইছি, বেকুসুর খালাস। আরেকটি মামলা আছে, সেটাও খালাস পাবো। ঠিক আছে, ইনশাল্লাহ সেটাও খালাস পাবো। তো যেহেতু মূল মামলাটা খালাস পেয়ে গেছি, মূল যে মামলাটা, একটি মামলাকে দুইটা পার্ট করা হয়েছে চার্জশিট দেওয়ার সময়। প্রথম যে মামলাটা ছবি ভিডিও, সেটা আমি খালাস পাইছি। দ্বিতীয় মামলাটাও খালাস পাবো ইনশাল্লাহ। যেহেতু সৎ আছে, সৎ থাকলে ভয় কিসের? তবে ভয় তাদের, যে এই যে আমি কথাগুলো বললাম লাইভে এসে, হ্যাঁ, বা তারা মামলা হেরে গেছে, বা তারা মিথ্যা অভিযোগ করছে, বা আমার ফ্যামিলির জুলুম নির্যাতন করে আসতেছে 12 বছর, আমার ফ্যামিলির অনেক ক্ষতি করছে। এরা জায়গায় জায়গায় যে প্রমাণ ছড়ায় ছিটায় রাখছে, এই জুলুম নির্যাতন করতে যায়, আমার ক্ষতি করতে যায়, বা আমাকে হুমকি ধমকি দিতে যায়, ভয়টা তাদের, আসলে আমার না। আমার তো সব হারায় তো আমি শেষ, আমার আর ভয় কিসে? আমার হারানোর কিছু নাই তো যে আমি ভয় করব। ঠিক আছে, হারানোর কিছু থাকলে সে না আমি ভয় পাইতাম, যে ভয়টা আমি শুরুতে পাইছিলাম, যে আমার ব্যবসা আছে, আমি আনম্যারিড, আমার ফ্যামিলি সব ঠিক আছে, আমি এখন যা হোক একটা তারা ঘটনা ঘটাইছে, এরা নিজেরা দোষ স্বীকার করে আপোষ হয়েছে, যে না ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটাবে না, তাহলে এটা নিয়ে আমার কথা বলার দরকার কি? আমি তো ভালো আছি, আমার ব্যবসা আছে, ফ্যামিলি নিয়ে আছি একসাথে, আমার তো বলার দরকার নাই। একটু ক্ষতি হয়েছে, হোক না, ভুল ভুল তো হয়েই গেছে। হ্যাঁ, কিন্তু দেখলাম এরা থামে না, এরা কন্টিনিউসলি আজকে 12 বছর যাবত, মানে আমি কোথায় যাই, কার কাছে যাই, কোথায় আমার সুবিধা, এরা ভয় পায়। এরা মনে করে আমি টাকা পয়সার মালিক হয়ে গেলে এদের নামে মামলা মোকদ্দমা করবো, এদের জেল জরিমানা হইব, এরা সেই ভয়ে আমার কোথাও বিটতেই দেয় না, কোথাও কিছু করতেই দেয় না, কারোর সাথে মিশতেই দেয় না। কথাটা বুঝতে পারছেন? যে আমার আপন, যে আমাকে যে আমার ভালো চায়, যে যে আমাকে ভালোবাসে বন্ধু হিসাবে, তার কথার কিন্তু কথার সুরই কিন্তু ভিন্ন। আর যে আপন, সে যে সামনে আইছে কিন্তু পিছন থেকে শত্রুর লোক, তার কথার সুরও কিন্তু ভিন্ন। এটা কিন্তু ইজিলি বোঝা যায়, বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স এবং বুঝ। এই যে 12 বছর যে ধাক্কা আমি নিছি, সে ধাক্কা থেকে কিন্তু এই 12 বছরে আমার বুঝ চলে আসছে। দেখাইতেছে আপন, আসলে আপন না। যাই হোক, এগুলা করতে আসবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট দিবেন। আমার নিজে থেকে কিছু করার সামর্থ্য আমার নাই, কারণ আমার টাকা নাই। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এইগুলা করতে গেলে প্রচুর পরিমাণ টাকা পয়সা লাগে। সুতরাং আমি এই কারণে চুপ আছি, আর কিচ্ছু না। টাকা নাই, এই কারণে চুপ আছি। পিঠ দিয়ে ট্রেন যায়, বিমান যায়, আরও কিছু যায় পিঠ দিয়ে, কিন্তু এরপর আমি সাউন্ড করি না, কারণ সাউন্ড করার মতো সামর্থ্য আমার নাই, সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরও যদি আল্লাহ পাক রহমত করে, গায়বী সাহায্য, গায়বী শক্তি আল্লাহ পাক যদি দেয়, এবং দিবে ইনশাল্লাহ। আমার মায়ের দোয়া আছে আমার উপরে, আপনাদের দোয়া ভালোবাসা আছে, কেউ আমার কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আমার মায়ের দোয়া যখন আমার সাথে আছে, আপনাদের ভালোবাসা আছে, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। কেউ কিছু করতে পারবে না। ভালো থাকবেন সবাই। মূল্যবান সময় দেওয়ার জন্য আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি কোনো প্রবলেম হয় বা প্রবলেম করে, বা যদি কেউ হুমকি দেয়, সেটা আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, এবং আমি যাই করি সেটা আইনগত মাধ্যমে করবো ইনশাল্লাহ। তবে আইনগতভাবেও যে বললাম টাকা নাই, এই কারণে বসে আছি। যদি কেউ সাপোর্ট দেয় আইনগতভাবে, যদি কেউ সহযোগিতা করে, তাহলে করতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসরের সময় আসলো, আসর নামাজের আজান হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।